নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে তিনটি সবথেকে বড় খবর আপনাদের সামনে তুলে ধরছি। কি চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, প্রত্যেকটি খবর মন দিয়ে শুনুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। 1 নম্বর, 2026-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণের রণক্ষেত্র দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ। তবে এবার কেবল অভিযোগেই সীমাবদ্ধ রইল না বিষয়টি, সরাসরি কার্যকর করা হলো আইনি পদক্ষেপ। বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে পুলিশের সামনেই কিল, চর, ঘুষি মারার ঘটনায় বৃহস্পতিবার দুপুরেই 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও নির্বাচন কমিশন আরও বড় পদক্ষেপ নিয়েছে, সেক্টর অফিসারকে শোকজ করেছে, পরবর্তীতে সাসপেন্ডও করা হতে পারে। এছাড়াও এসপির বিরুদ্ধেও তদন্ত করতে চাইছে কমিশন। চলতি নির্বাচনে কোনো প্রার্থীর ওপর হামলার ঘটনায় এটিই প্রথম বড় মাপের গ্রেপ্তারি। কুমারগঞ্জের 24 নম্বর বুথ চত্বরে বিজেপি প্রার্থীকে হেনস্থা করার ভিডিওটি প্রকাশ্যে আসার পরেই নজিরবিহীন কড়া অবস্থান নেয় ভারতের নির্বাচন কমিশন। ওই ফুটেজে যাদেরকে স্পষ্টভাবে মারধর করতে দেখা গিয়েছে তাদের অবিলম্বে চিহ্নিত করে শ্রীঘরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ পাওয়ার পর কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ 5 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রার্থীর নিরাপত্তায় কোনো আপোষ করা হবে না। পাশাপাশি এই ঘটনার প্রতিটি খুঁটিনাটি ও বিস্তারিত তথ্য চেয়ে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন। এছাড়াও সেক্টর অফিসারকে শোকজ করেছে কমিশন। শুভেন্দুর ওপর হামলার পর কুমারগঞ্জের ওই এলাকাটিতে থমথমে পরিস্থিতি তৈরি হয়। পুনরায় যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় তার জন্য দ্রুত এলাকায় মোতায়েন করা হয়েছে কুইক রেসপন্স টিম বা QRT। একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর টহলদারিও বাড়ানো হয়েছে। জানা যাচ্ছে আজকে ভোট মিটে যাওয়ার পরেও সেখানে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এবার চলে আসি 2 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। বুথ ছেড়ে সকলে একসঙ্গে মধ্যাহ্নভোজ সারতে বেরিয়ে যান। বৃহস্পতিবার এমনই ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভার 9 নম্বর বুথে। অভিযোগ, সেখানে প্রিসাইডিং অফিসার সহ সব ভোটকর্মীরা মধ্যাহ্নভোজের জন্য একসঙ্গে বুথ ছেড়ে বেরিয়ে যান। সেক্টর অফিসারও বাইরে ছিলেন, মানে এদের কোনো দায়িত্ব নেই, যদি ছাপ্পাও হয় কোনো কিছু যায় আসে না, গিলতে ব্যস্ত এরা। বুথ থেকে নিরাপত্তা কর্মীরা ফোন করলে বলা হয় আমরা বাইরে আছি, পরে আসছি। ভাবুন তাহলে এদের অবস্থা। ওই বুথের প্রিসাইডিং অফিসার, সেক্টর অফিসার সহ সকল ভোটকর্মীকে এক নাগাড়ে সাসপেন্ড করে দিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে বীরভূমের সিতায়ে একটা খুব গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে। সিতাই থেকে জানা যাচ্ছে সেখানকার এক বিজেপি এজেন্টকে ছুরি মেরেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তারপরেই নির্বাচন কমিশন সেই দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছে। এবার চলে আসি 3 নম্বর গুরুত্বপূর্ণ এবং সবথেকে গুরুত্বপূর্ণ আজকের খবর, আইপ্যাক মামলা। আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে আরও অস্বস্তি বাড়ল মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজীব কুমারের। আইপ্যাক মামলায় বুধবারই বড় পর্যবেক্ষণ দিয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি PK মিশ্রের বেঞ্চ। বলেছিল, মুখ্যমন্ত্রী কোনো কেন্দ্রীয় সংস্থার তদন্তে ঢুকে পড়লে গণতন্ত্র প্রশ্নের মুখে পড়ে যায়। আর বৃহস্পতিবার সেই মামলায় সলিসিটর জেনারেল তুষার মেহতা বোঝালেন কিভাবে ইডির মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে। অভিযুক্তকে কেন রক্ষা করার চেষ্টা হলো সেই প্রশ্নও তুলেছেন তুষারবাবু। আইপ্যাক অফিসে ইডি তল্লাশি চলার সময় পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাতে সবুজ ফাইল নিয়ে বেরিয়ে এসেছিলেন তিনি। সেই ঘটনা থেকেই মামলার সূত্রপাত। মামলায় ইডির এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে রাজ্যের তরফে। সেই ইস্যুতে বৃহস্পতিবার সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তুষার মেহতা বলেন, পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। কেউ এই বক্তব্য পছন্দ করতে পারেন বা নাও করতে পারেন, কিন্তু এটাই আমার আইনি সওয়াল।
রুল অফ ল আর্টিকেল 14 অধীনে থাকে, যা মৌলিক অধিকার হিসেবে পরিচিত। কিভাবে সেই মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে সেটাই আমি দেখাবো, এবং কেন এই আবেদন আইনিভাবে বৈধ তা প্রমাণ করব। সলিসিটর জেনারেল তুষার মেহতা তারপর জানান, কয়লা কেলেঙ্কারিতে 2700 কোটি টাকার তছরূপের মামলা দায়ের হয়েছে। ইডি তার তদন্ত করছে। ইডি অফিসারেরাও এই দেশের নাগরিক বলে উল্লেখ করে তুষারবাবু বলেন, তারা তাদের অফিসিয়াল দায়িত্ব পালন করছেন। তদন্তে কি উঠে এসেছে তারা তা কোর্টের সামনে রাখছে এবং কোর্টের কাছে আবেদন জানাচ্ছে তাদের নিরাপত্তা দেয়া হোক এবং তাদের মৌখিক অধিকার রক্ষা করা হোক। তাদের অভিযোগ, বেআইনি কয়লা পাচারের টাকা অন্তর্দেশীয় হাওয়ালা মারফত গোয়ায় গিয়েছে, সেখানে তা নগদে রূপান্তরিত হয়েছে। এরপর সেই টাকা গিয়েছে আইপ্যাকে। এরপরেই তুষার মেহতা অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী এমন কিছু ডিজিটাল ডিভাইস নিয়ে গিয়েছেন যা তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারত। মুখ্যমন্ত্রীর দেওয়া হলফনামায় স্বীকার করে নেওয়া হয়েছে, ইডি অফিসারদের তরফে তদন্তে হস্তক্ষেপ না করার বারবার আবেদন জানানো সত্ত্বেও তারা জোর করে তদন্তস্থলে ঢোকেন এবং গুরুত্বপূর্ণ ফাইল এবং ডিজিটাল ডিভাইস নিয়ে চলে যান। তিনি বলেন, এরপর অফিসারদের বিরুদ্ধে এই এফআইআর দায়ের করা হয়। সেই এফআইআরকে চ্যালেঞ্জ করে আমরা কোর্টে এসেছি। আমরা নিরপেক্ষ এজেন্সির মারফত তদন্ত চাইছি। সিসিটিভি ক্যামেরা, স্টোরেজ ডিভাইস পুলিশ নিয়ে গিয়েছে। আইপ্যাকের কর্মীদের মোবাইল পর্যন্ত নিয়ে গিয়েছে বলে অভিযোগ। তুষার মেহতা আরও বলেন, যে ব্যক্তি ক্রিমিনাল সিন্ডিকেটের অংশ, যে নিজে তদন্তের আতস কাচের নিচে রয়েছে, তাকে কিভাবে রক্ষা করার চেষ্টা হচ্ছে একবার আপনারা দেখুন সেটা। আইপ্যাক মামলায় হাইকোর্টে কি হয়েছে সেটাও উল্লেখ করেন তুষার মেহতা। তিনি বলেন, শুনানি শুরু হওয়ার আগেই পশ্চিমবঙ্গের শাসক দল হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে লোক জড়ো করে কোর্টরুমের ভেতরে অশান্তি সৃষ্টি করেছে। মামলার বৈধতার সঙ্গে এই ঘটনার কি যোগ রয়েছে তা জিজ্ঞাসা করেন মাননীয় বিচারপতি PK মিশ্র। এরপর তুষার মেহতা বলেন, ওরা আইনি সওয়ালে বলার চেষ্টা করেছে আমাদের হাইকোর্টে যাওয়া উচিত, কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে এমন কিছু অর্ডার দিতে হয়েছিল কারণ আমার এক লার্নেড ফ্রেন্ডের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করা হয়েছিল। সেই মন্তব্য ভাইরাল করা হয়েছিল। আমরা প্রথমেই সুপ্রিম কোর্টে আসতে চাইনি। হাইকোর্টের শুনানিতেই বলা হয়েছে শুনানির যথার্থ পরিবেশ নেই। মুখ্যমন্ত্রী জোর করে ঢুকে পড়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এরপর তুষার মেহতার বক্তব্য, পশ্চিমবঙ্গের মতো এত সুন্দর একটা রাজ্য, যে জায়গা দেশের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত ছিল, তার আজ কি পরিস্থিতি। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই অভিযানের সময় মুখ্যমন্ত্রী কি ঘটিয়েছিলেন তার বর্ণনা দেন তুষার মেহতা। সিবিআইয়ের রিজিওনাল অফিসে মুখ্যমন্ত্রী ঢুকে যাওয়া এবং সিবিআই অফিসে পাথর ছোড়ার ঘটনার উল্লেখ করেন। সিবিআই জয়েন্ট ডিরেক্টরের বাড়িতে কিভাবে হামলা হয়েছিল তাও তুলে ধরেন। বলেন, সেই পুলিশ কমিশনার পরে রাজ্যসভার সাংসদ হয়েছেন। আরও বলেন, কোর্টের অর্ডারে একজন মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত চলছিল। মুখ্যমন্ত্রী 5000 লোক নিয়ে কোর্টরুমে ঢুকে যান। জজ যাতে নিরপেক্ষভাবে নির্দেশ দিতে না পারেন তার জন্য পরোক্ষ চাপ তৈরি করেন। এরপরেই মমতার আইনজীবী কপিল সিব্বল কোর্টরুমে প্রবেশ করেন। তারপর তুষার মেহতা বলেন, আইনের শাসন হলো সংবিধানের 14 অনুচ্ছেদেরই একটি অবিচ্ছেদ্য অংশ। আইনের শাসন হলো যেখানেই বা যখনই রাষ্ট্র তার কর্তব্য পালনে ব্যর্থ হয়, আদালত সেখানে হস্তক্ষেপ করতে পারে। আমি ইতিপূর্বেই যেসব তথ্য এবং পরিস্থিতির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছি, তার ফলে সেখানে কর্তব্য পালনে নিয়োজিত কর্মকর্তাদের 14 নম্বর অনুচ্ছেদের অধিকার লঙ্ঘিত হয়েছে। মেহতা আদালতের সামনে এমন সব নজির তুলে ধরেন যেখানে আইনের শাসনকে সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গণ্য করা হয়েছে। মেহতা বলেন, 2 নম্বর আবেদনকারী একটি অপরাধের শিকার, অর্থাৎ আবেদনকারী বলতে এখানে ইডির একজন অধিকর্তার কথা বলা হয়েছে। এরপর আদালত বলে, কিন্তু আপনি তো
কোনো অপরাধের শিকার নন, আপনি হয়তো এমন কারো প্রতিনিধিত্ব করছেন, তখনই তুষার মেহতা বলেন, আমরা এই অর্থে অপরাধের শিকার যে আমাদের সংগৃহীত নথিপত্রগুলো কেড়ে নেওয়া হয়েছে জোর করে। এরপরে আদালত বলে, আপনি কি আপনার বিরুদ্ধে দায়েরকৃত এফআইআরের পরিপ্রেক্ষিতে নিজেকে সেই অপরাধের শিকার বলে দাবি করছেন? তখন তুষার মেহতা বলে, হ্যাঁ, অবশ্যই করছি। এরপরে আদালত বলেন, তাদের যুক্তি ছিল যে আপনারা ইউনিয়ন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারত সরকারের একটি বিভাগ এবং এই বিষয়ে ইউনিয়ন অফ ইন্ডিয়ার কোনো অনুমতি নেই। তখন তুষার মেহতা বলেন, ওইসব কথা বাদ দিন। দ্বিতীয় আবেদনকারী এমন একজন ব্যক্তি যিনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত। মাননীয় আদালত অবগত আছেন যে এটি ধারাবাহিক ঘটনার একটি নিদর্শন। মাননীয় আদালতের সহজত এখতিয়ার রয়েছে। মাননীয় আদালত এমনকি একটি পোস্টকার্ডের ভিত্তিতেও তাদের ক্ষমতা প্রয়োগ করতে পারেন। এক্ষেত্রে লোকাস স্ট্যান্ডি বা মামলা করার অধিকার কিংবা পিটিশন দায়ের করা এসবের কোনো প্রয়োজন নেই। এরপরে তুষার মেহতা বলেন, ডক্টর মনু সিংভি যুক্তি উপস্থাপন করেছিলেন যে ইডি কোনো নাগরিক নয়। ইডির প্রসঙ্গ বাদই দিন, পিটিশনার বা আবেদনকারী নম্বর 2 তো একজন নাগরিক। সংবিধানের 19 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে কোনো নাগরিককেই বঞ্চিত করা যাবে না। 14 নম্বর অনুচ্ছেদে উল্লেখিত আইনের সমতা বলতে মূলত আইনের শাসনকেই বোঝানো হয়েছে। ইডি এখানে একটি প্রতিনিধিত্বমূলক ভূমিকায় রয়েছে, তাই সংস্থা হিসেবে হয়তো তাদের নিজস্ব কোনো মৌলিক অধিকার নাও থাকতে পারে, কিন্তু কোনো নির্দিষ্ট রাজ্যে যখনই কোনো সরকারি সংস্থা বা এজেন্সি তদন্ত কাজে যায় তখনই সর্বোচ্চ রাজনৈতিক নির্বাহী কর্তৃপক্ষের উপস্থিতিতে তাদের ওপর চরম বল প্রয়োগ করা হয়। এরপর আদালত বলে, ইডির কর্মকর্তারাও যেহেতু ইডিকেই প্রতিনিধিত্ব করছেন তাই তাদেরও কোনো মৌলিক অধিকার নেই। মূল যুক্তিটি তো এটাই ছিল। এরপর আদালত আরও বলে, ইডির প্রসঙ্গ বাদ দিলে অপরাধটি মূলত সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধেই সংগঠিত হয়েছে। এরপরেই তুষার মেহতা বলেন, ইডিকে যদি নির্দিষ্ট কিছু সম্পত্তি বিক্রি করতে হয় তবে এর অর্থ এই নয় যে তারা কোনো ব্যবসায়িক কার্যক্রমে লিপ্ত। 19 নম্বর অনুচ্ছেদে কেন্দ্রিক রায়গুলো দিয়ে কখনোই এই বিষয়টি মীমাংসা করা সম্ভব নয়। ইডি হলো আইনের অধীনে গঠিত একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা। নিজেদের অধিকার লঙ্ঘিত হওয়ার বিষয়টি তুলে ধরার ক্ষেত্রে ইডি মূলত তার কর্মকর্তাদেরই প্রতিনিধিত্ব করে থাকে, বিশেষত যখন 14 নম্বর অনুচ্ছেদের অধীনে তাদের অধিকার ক্ষুণ্ণ হয়। যদি কোনো ইডি কর্মকর্তাকে 20 বা 21 নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন ঘটিয়ে আটক করা হয় তবে ইডি তখন 2 নম্বর আবেদনকারীর প্রতিনিধি হিসেবেই কাজ করে, যার অধিকার প্রকৃতপক্ষে লঙ্ঘিত হয়েছে। বর্তমান মামলাটি রায় প্রদানের ক্ষেত্রে যখনই আমরা 19 অনুচ্ছেদ কেন্দ্রিক রায়গুলোর আশ্রয় নিতে শুরু করি ঠিক তখনই বিভ্রান্তির সৃষ্টি হয়। আইনের বিধান মেনেই আমার বিরুদ্ধে বা আমার বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে, এটা আমার একটি অধিকার। আমি যখন অধিকারের কথা বলি তখন তা মূলত আমার কর্মকর্তাদের অধিকারকেই নির্দেশ করে। এরপর আদালত বলে, তার মানে আপনি এখানে আপনার দাপ্তরিক বা সরকারি ক্ষমতা বলে অগ্রসর হচ্ছেন, কিন্তু মৌলিক অধিকারগুলো তো মূলত ব্যক্তিকেন্দ্রিক হয়ে থাকে। এরপরে তুষার মেহতা বলেন, শুধুমাত্র এই কারণে যে কেউ তার দাপ্তরিক দায়িত্ব পালন করছেন তিনি কি আর একজন ব্যক্তি হিসেবে গণ্য হন না? এরপর মেহতাবাবু আরও বলেন, যখন একজন উদ্দীপনা পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরদাস্ত করা হয় এবং তিনি এই আদালত কিংবা হাইকোর্টের দ্বারস্থ হন, তখন যদি কোনো ব্যক্তি হিসেবে অবস্থান এবং কর্মকর্তা হিসেবে অবস্থানকে ভিন্ন ভিন্ন সত্তা হিসেবে দেখা হয় তবে তিনি কখনোই তার মৌলিক অধিকার রক্ষার দাবিতে আদালতের দ্বারস্থ হতে পারবেন না। দাপ্তরিক দায়িত্বে থাকাকালীন হয়তো তিনি কোনো বেআইনি আচরণের শিকার হচ্ছেন, কিন্তু সেই আচরণের পরিণাম বা প্রভাব শেষমেশ তার নিজের ব্যক্তি জীবনের ওপরেই এসে পড়বে। এরপর তুষার মেহতা আরও বলেন, আরেকটি সাংবিধানিক যুক্তি ছিল 131 ধারা সংক্রান্ত। যুক্তিটি হলো এটি কেন্দ্র ও রাজ্যের মধ্যকার একটি বিরোধ হিসেবে গণ্য হবে।
প্রথমত, আপাত দৃষ্টিতে এমন কিছুই নেই যার সাথে কেন্দ্রীয় সরকারের এই বিষয়টির কোনো সম্পর্ক থাকতে পারে। রাজ্যেরও এর সাথে সরাসরি কোনো সম্পর্ক নেই। একটি রাজনৈতিক দলের সভাপতি, যিনি একই সাথে রাজ্যের মুখ্যমন্ত্রীও বটে, তিনি এখানে অভিযুক্ত। আর অন্যদিকে রয়েছেন ইডির কর্মকর্তারা, যারা কেন্দ্রীয় সরকারের তহবিল থেকে বেতন ভাতা গ্রহণ করেন। এই মামলাটি 131 ধারার আওতাভুক্ত হবে এমন যুক্তি উপস্থাপন করাটা একেবারেই অযৌক্তিক। এরপরে তিনি আরও বলেন, সরকারের কোনো একটি দপ্তরের সাথে রাজ্যের কোনো পদস্থ কর্মকর্তার যদি আইন শৃঙ্খলাজনিত কোনো বিরোধ দেখা দেয়, তবে তা কখনোই 131 ধারার আওতাভুক্ত কোনো বিষয় হতে পারে না। 131 ধারার আওতাধীন বিরোধমূলক একটি সাংবিধানিক একক হিসেবে রাজ্য এবং আরেকটি সাংবিধানিক একক হিসেবে কেন্দ্রের মধ্যাকার বিষয়, যেমন নদী সংক্রান্ত বিরোধ ইত্যাদি। আর এখন যদি বলা হয় যে এই মামলাটি বিচারের জন্য একটি সাংবিধানিক বেঞ্চের সামনে উপস্থাপন করতে হবে, তবে তো ভীষণ মুশকিল। কারণ দিনরাত মিলিয়ে তো প্রতিনিয়ত অসংখ্য পিটিশন দায়ের হতেই থাকে 32 নম্বর ধারার। এরপরেই তুষার মেহতা আরও বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের ব্যক্তিগত ক্ষমতায় আপনাদের মহামান্য আদালতের সম্মুখে উপস্থিত হয়ে তাদের সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদের অধীন অধিকারসমূহ প্রার্থনা করছেন। এটাই আমার বিনীত নিবেদন। এরপরেই দুই বিচারপতি জানান, আজকের মতো মামলা এখানেই স্থগিত রইল। আজকে আর হাতে সময় নেই। পরবর্তী শুনানি আগামী 13ই মে। ওই দিনই সব পক্ষের বক্তব্য শুনে রায়দান জানাবে আদালত। পরিষ্কার আজকে জানিয়ে দিয়েছে, অর্থাৎ ভোটের রেজাল্টের পর আগামী 13ই মে এই মামলার রায়দান হতে চলেছে সুপ্রিম কোর্টে।